আসসালামু আলাইকুম ভাইয়ারা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন উইথ হোমিস। আজকে আমরা প্রধানত আলোচনা করব অলিম্পিয়াড এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কিছু মজার বিষয় নিয়ে। আজকের পুরো ক্লাসটা আমরা সাজিয়েছি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড নিয়ে। আমি ইশতিয়াক আহমেদ ভাইয়া আছি তোমাদের সাথে আজকে পুরো ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে। ভাইয়া হচ্ছি বর্তমানে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এর রিজিওনাল ফার্স্ট রানার্স আপ এবং বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপের মেরিট অ্যাওয়ার্ডি অ্যাডভান্স লেভেলের। তো ভাইয়া অনেকের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, অলিম্পিয়াড কি? অলিম্পিয়াড আসলে কিছুই না। অলিম্পিয়াড হচ্ছে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষায় না থাকে কোনো সিলেবাস, না থাকে কোনো দিক নির্দেশনা। অলিম্পিয়াডের মূল লক্ষ্য হলো মেধাশক্তিকে যাচাই করা। এটি স্কুলের এবং অন্যান্য পরীক্ষার তুলনায় একটু হলেও আলাদা, কারণ আমাদের চিন্তাশক্তি এবং অনুধাবন দক্ষতা পরীক্ষা করাই থাকে অলিম্পিয়াডের মূল লক্ষ্য। অলিম্পিয়াড অনেক ধরনেরই হয়, বাংলাদেশে অনেক অলিম্পিয়াডই চালু আছে, তবে তার মধ্যে গণিত অলিম্পিয়াড সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকে আমরা প্রধানত চেষ্টা করব বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিতে। আমরা সবাই মোটামুটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সম্পর্কে অনেক রকমের ভ্রান্ত ধারণাই দেখতে পাই। এখন চলো দেখি ভুল ধারণাগুলো কি কি। আমার মনে হয় প্রথম যে ভুল ধারণাটা আমরা সকলেই শুনতে পাই সেটা হচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড অনেক কঠিন। না, এটা একদমই সত্যি নয়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করেছে অথচ সাফল্য পায়নি, তাদের কাছে শুনলে তারা এই কথাই বলবে। কিন্তু বাংলাদেশ গণিত অলিম্পিয়াড যদি টেকনিক্যালি বুঝে আগানো যায়, তাহলে সেটা হতে পারে তোমার জন্য সাফল্যের অন্যতম পথ, এবং তুমি খুবই এনজয় করতে থাকবে এই অলিম্পিয়াডটাকে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোয়েশ্চানগুলোও অনেক সুন্দর হয়। এই কোয়েশ্চানগুলো একসময় তোমার কাছে মনে হবে এত সুন্দর কোয়েশ্চান, যদি আমি অলিম্পিয়াডের সাথে যুক্ত না হতাম কখনোই হয়তোবা সলভ করতে পারতাম না। পাশাপাশি আরও একটা ভুল ধারণা রয়েছে যে অলিম্পিয়াড করলে সময় নষ্ট হয়, কিন্তু না। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড তোমার গণিতের মেধা বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, গণিত অলিম্পিয়াড তোমার ম্যাথ বেসিক, আমরা যেটাকে বলে থাকি, একদম ম্যাথের গোড়াটা অত্যন্ত মজবুত করে গড়ে তোলে, যেটা কিনা তোমার অন্য কোনোভাবে করাটা অনেক দুঃসাধ্য ছিল। আরও একটা ভুল ধারণা যদি আমরা একটু দেখি, গণিত অলিম্পিয়াডের জন্য অনেক ধরনের বই পড়তে হয়। হ্যাঁ, কথাটা যেমন সত্য তেমনই কথাটা আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিত্তিহীন প্রমাণ করব। কারণ আমি তোমাদের সকলকেই প্রতিশ্রুতি দিচ্ছি, এই ইউটিউব চ্যানেলেই তোমরা গণিত অলিম্পিয়াডের একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট পাবে। তো ভাইয়ারা বুঝতেই পারতেছো বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উপকারিতা অনেক। চলো আমরা আমাদের গণিত যাত্রা শুরু করি। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রধানত 4টি বিষয়ের উপর হয়। আজকে আমাদের বিষয় হচ্ছে নাম্বার থিওরি বা সংখ্যাতত্ত্ব। আগেই বলছি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড 4টা বিষয়ের উপর হয়। এই 4টা বিষয়গুলো হচ্ছে সংখ্যাতত্ত্ব, গণনাতত্ত্ব বা কম্বিনেটরিক্স, জিওমেট্রি এবং অ্যালজেব্রা বা বীজগণিত। এখন আসো আমরা প্রথমে সংখ্যাতত্ত্ব বা নাম্বার থিওরির একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। টপিকসটা হচ্ছে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। ডিভ তো নামটা শুনলেই একটু বিদঘুটে লাগতে পারে। ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা আসলে কি? নামটা একটু বিদঘুটে হলেও জিনিসটা অনেক সুন্দর। আমরা সবাই ভাগ করতে পারি, কম বেশি সবাই আমরা ভাগ করতে জানি। আমরা যখন ভাগ করি তখন কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। যখন আমাদের ভাগশেষ থাকে না, তখন আমরা বলি ভাগশেষ শূন্য বা কোনো ভাগশেষ নেই। হ্যাঁ, এটার সাথে কি বিভাজ্যতার কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই। এখন আমরা প্রধানত আমাদের আলোচনায় প্রবেশ করি, চলো। তো বিভাজ্যতা দেখলাম আমরা। বিভাজ্যতা কি? এই প্রশ্নটার উত্তরই হচ্ছে এইখানে। যখন কোনো সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তখন বলা হবে ওই সংখ্যাটি উক্ত ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা ভাইয়া, তো আমরা এখন আমাদের যে মূল গণিত, এটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো যেহেতু গণিত শিখতে বসেছো, তাইলে গণিত শেখাটা এরকম না যে তুমি আমার ভিডিও দেখবা, ভিডিও দেখে দেখে তুমি একদম গণিত শিখে ফেলবা। না,
গণিত শেখাটা হচ্ছে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এই জন্য তোমাকে প্রথমে খাতা কলম হাতে নিয়ে নিতে হবে। তো খাতা কলম হাতে নিয়ে নাও সবাই, আর চলো দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এ কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ না থাকে, তাহলে আমরা বলতে পারি এ ইজ ডিভিজিবল বাই বি। আবার এই দাগ চিহ্ন দেখে কেউ বলে বসো না এটা হচ্ছে ভাগ চিহ্ন, না এটা ভাগ চিহ্ন না, এটা হচ্ছে বিভাজ্যতা চিহ্ন। কথাটা বললাম কারণ এটাকে অনেকে ভাগ চিহ্ন বলে। না, এটা ভাগ চিহ্ন না, এটা বিভাজ্যতা চিহ্ন, কথাটা একটু মাথায় রেখো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে পরের বিষয়গুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। এখন যদি এ ইজ ডিভিজিবল বাই বি হয়, অর্থাৎ এ বি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এ হচ্ছে বি এর গুণিতক আর বি হচ্ছে এ এর গুণনীয়ক। তাহলে আমরা যদি এখন এ এর জন্য সেট সংজ্ঞায়িত করি, তাহলে যে সেটটা পাওয়া যাবে সেটা আমরা নিচে লিখে রেখেছি। সেটটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এই সেটটা হচ্ছে তোমার বি এর গুণিতকের সেট। এই সেটের ভিতরে ঋণাত্মক সংখ্যাও আছে, তার মানে আমরা বুঝতে পারছি ডিভিজিবিলিটি কিন্তু ঋণাত্মক সংখ্যার জন্য সত্য। এখন আসো ডিভিজিবিলিটি এর প্রপার্টিস, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমরা খাতা কলম হাতে নিয়ে নাও, এই প্রপার্টিসগুলো নোট করো, এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলা দিয়ে প্রবলেম সলভিং অনেক ইজিলি করা যায়। এখানে লাল কালি দিয়ে যে লাইনগুলো লেখা দেখবা ওগুলো তোমরা হুবহু খাতায় নোট করবা, কারণ ওগুলোই মেইনলি তোমার প্রবলেম সলভিং কাজে লাগবে। আর সাদা কালারের যে প্রুফগুলো দেখবা ওগুলো বোঝার চেষ্টা করবা, মানে এমন না যে আমি বলে যাচ্ছি তুমি সাথে সাথে বুঝে ফেলছো। যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট করবা, মানে একটু টাইম নিবা। এক্ষেত্রে তুমি ভিডিওটা পজ করতে পারো, পজ করে প্রুফটা দেখতে পারো, একটু বোঝার জন্য টাইম নিতে পারো। কারণ প্রুফটা বুঝলে তুমি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে অনুধাবন করতে পারবা। আর যখনই তুমি গণিতকে অনুধাবন করে পড়তে পারবা তখন তোমার কাছে গণিত মনে হবে অনেক সুন্দর একটা বিষয়। আর ডিভিজিবিলিটির এই প্রপার্টিগুলো কোথায় লাগে সেটা আমরা একটু পরেই ভালোভাবে খেয়াল করতে পারবো যখন আমরা প্রবলেম সলভিংয়ে ঢুকবো। বিভাজ্যতা দিয়ে যে শুধু মানে আমরা খুব কমন প্রবলেম সলভ করতে পারি তাই না, ন্যাশনালের অনেক প্রবলেমও সলভ করা যায়, সেটা আমরা পরে উদাহরণ হিসেবে দেখব। আর প্রপার্টিসের মধ্যে যেগুলোকে বলবো ইম্পর্টেন্ট সেগুলোকে স্টার মার্ক দিয়ে রাখবা, কারণ সেগুলো আসলেই ইম্পর্টেন্ট এবং প্রবলেম সলভিংয়ে খুবই কার্যকরভাবে অনেক সুবিধা দেয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা ডিভিজিবিলিটির প্রপার্টিগুলো দেখে নিই। প্রথমে আমরা ডিভিজিবিলিটির কয়েকটা সাধারণ প্রপার্টিস দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ ইজ ডিভিজিবল বাই এ, যে কোনো সংখ্যা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, এটা আমরা খুব সহজে অনুধাবন করতে পারি। আচ্ছা, এটা খুবই সহজ একটা প্রপার্টি, এটা একটু দেখলাম আমরা। আরেকটা প্রপার্টি দেখতে পাচ্ছি এ ইজ ডিভিজিবল বাই ওয়ান, যে কোনো সংখ্যা এক দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি। আমরা আরও একটা খুব সিম্পল প্রপার্টি দেখব, হয়তো বা এই প্রপার্টিগুলো দেখে মনে হতে পারে এর কাজটা আসলে কোথায়। আমরা দেখতে পাচ্ছি জিরো ইজ ডিভিজিবল বাই এ, হ্যাঁ এটাও আরেকটা সিম্পল প্রপার্টি, জিরো যে কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য। এগুলো অনেক সিম্পল প্রপার্টিস হলেও আমি এগুলো লিখে রাখতে অনুরোধ করব, কারণ কোথায় যে কখন কি লেগে যায় বলা তো যায় না, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অনেক কিছুই লাগে। এগুলা নোট করে রাখতে পারো এবং বুঝে রাখতে পারো, খুবই সুন্দর প্রপার্টিস। দেখা গেলো যে কোনো একটা প্রবলেম সলভ করতে যে এটা লেগে গেল, তখন তুমি ধরো নোট না করা থাকার কারণে ধরতে পারলা না, এটা খুবই একটা কষ্টের বিষয় হবে। তো আমি বলবো এগুলো নোট করতে। আচ্ছা, তো অনেক সিম্পল প্রপার্টিস দেখলাম, চল এবার একটু কমপ্লেক্স প্রপার্টিস দেখি। এ ইজ ডিভিজিবল বাই বি এবং সি ইজ ডিভিজিবল বাই এ হলে সি ইজ ডিভিজিবল বাই বি হবে। আচ্ছা, তো এই প্রপার্টিসটা একটু খাতায় লিখো, আর এইখান থেকে আমরা আমাদের প্রথম ফর্মাল প্রুফ দেখব। ম্যাথ অলিম্পিয়াডের খাতায় তুমি যদি কোনো প্রশ্নের উত্তর লিখো কিন্তু সেই উত্তরে যদি কোনো প্রমাণ না থাকে, শুধুমাত্র তোমার অনুমানের উপর ভিত্তি করে তুমি যদি কোনো প্রুফ লিখো, তাহলে সেই প্রুফটা কিন্তু গ্রহণযোগ্য হয় না। সেক্ষেত্রে তোমাকে একটা ফর্মাল প্রুফ দিতে হয়। এক্ষেত্রে একটা তোমাদের তথ্য জানিয়ে রাখা ভালো, সেই প্রুফটা হতে হবে উইদাউট লস অফ জেনারেলিটি, মানে হচ্ছে তোমাদের সাধারণ বিষয় যাতে ব্যত্যয় না ঘটে সেক্ষেত্রেও তোমাদের নজর রাখতে হবে। বিশেষ করে ন্যাশনালের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুব মানে বেশি দেখতে পাই, যে একটা জিনিস প্রুফ করতে দেওয়া হয়েছে, তো কেউ কেউ সেটা করছে কি 1 2 3 4 5 6 এরকম বসায় বসায় দেখা দিচ্ছে যে জিনিসটা সত্যি, কিন্তু না, বিষয়টা আসলে এরকম না। 1 2 3 4 বসায় তুমি দেখাতে পারবে না, তোমাকে একটা জেনারেল প্রুফ দিতে হবে। জেনারেল প্রুফটা হচ্ছে উইদাউট লস অফ জেনারেলিটি, যেটাকে বলা হয় ডাব্লিউ লগ। তোমরা যদি কোনো মানে ম্যাথ অলিম্পিয়াডের অন্য কোনো সাইটের প্রুফ করার ট্রাই করো, দেখবা প্রায় প্রায় লেখা থাকে ডাব্লিউ লগ, মানে উইদাউট লস অফ জেনারেলিটি। এটা দ্বারা এটাই বোঝাই মেইনলি। তাহলে ফর্মাল প্রুফ এভাবেই করতে হয়, আমরা বুঝলাম। মানে ডাব্লু লগ উইদাউট লস অফ জেনারেলিটি, এই জিনিসটা আমাদের মাথায় রেখেই ফর্মাল প্রুফ লিখতে হবে। তো ন্যাশনাল, হ্যাঁ সবারই ন্যাশনালের আশা রাখা উচিত যে আমি ন্যাশনালে পার্টিসিপেট করব, এই আশা থাকলেই তুমি ম্যাথ অলিম্পিয়াড করে সফল হতে পারবা।
এই জন্য আমাদের ফর্মাল প্রুফ শেখাটা প্রথম থেকে ইম্পর্ট্যান্ট। তো চলো ফর্মাল প্রুফ দেখি। দেখা যাচ্ছে এ ইজ ডিভিজিবল বাই বি হলে এ ইজ ইকালস টু কে বি, কে যে কোনো পূর্ণসংখ্যা, মানে এ তো বি এর গুণিতক হবে, আমরা আগে সেটার থেকে দেখে আসলাম। আবার একইভাবে যদি আমরা দেখি তাহলে সি ইজ ডিভিজিবল বাই এ হলে সি ইজ ইকালস টু এম এ, এম যে কোনো পূর্ণসংখ্যা, এটা আমরা বুঝতে পারতেছি, কারণ সেক্ষেত্রে সি এর গুণিতক হবে। এখন এ ইজ ইকালস টু যদি কে বি হয় এবং সি ইজ ইকালস টু যদি এম এ হয়, মানে আমরা যে আগের সমীকরণটা পেয়েছি, তাহলে সি ইজ ইকালস টু এম এ ইজ ইকালস টু, যাই হোক, তারপর আমরা ইকুয়েশন একটু গোনাগাথা করে এই জিনিসটা পেলাম, সি ইজ ইকালস টু কে এম বি। এখন একটু খেয়াল করে দেখো, বি হচ্ছে সি এর একটা গুণনীয়ক। তার মানে আমরা কি বললাম আগে, আগের যদি তুমি আগের পার্টটুকু ভালোভাবে বুঝে থাকো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা সি ইজ ডিভিজিবল বাই বি। এভাবে আমরা আমাদের ফর্মাল প্রুফ শেষ করলাম। আচ্ছা, আগের পার্ট বলতে গুণনীয়ক এবং গুণিতকের ধারণাটাই বোঝাচ্ছি আমি, ওটা একটু ভালো করে খেয়াল করে আসো, তাহলে বুঝতে পারবা। এখন চলো আরেকটা প্রপার্টি দেখি। এ ইজ ডিভিজিবল বাই বি হলে এক্স এ ইজ ডিভিজিবল বাই বি হবে, যেখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো এই প্রপার্টিটা হচ্ছে আমরা আগের মতো ফর্মাল প্রুফ করব। তো এখন তোমরা চাইলে ভিডিওটা পজ করতে পারো, করে নিজে প্রুফটা আগে ভাবতে পারো, দেন প্রুফটা দেখতে পারো। তাহলে কি হবে, তোমার প্রুফ করার দক্ষতাটা আরেকটু হলেও ইনক্রিজ হবে। তোমাদের জন্য হিন্ট হিসেবে থাকবে আগের প্রুফটার মতোই একদম সেম কাহিনী হবে এখানে। তো ভিডিওটা পজ করো এবং চেষ্টা করো, দেন আমরা প্রুফটা দেখব। আশা করি সবাই ভিডিওটা পজ করে নিজে একটু ট্রাই করেছো, কারণ আমি যেহেতু ইনস্ট্রাক্ট করছি যে তোমাকে ভিডিওটা পজ করে ট্রাই করা উচিত, তার মানে নিশ্চয়ই তোমার ট্রাই করা উচিত, কারণ এর মাধ্যমে হয়তো তোমার কম করে হলেও স্কিল ডেভেলপ হবে নিশ্চয়ই প্রুফের, এ কারণে আমি বলছি। তো চলো এবার আমরা ফর্মাল প্রুফটা দেখি। ফর্মাল প্রুফটা একদমই ইজি, বিশেষ করে এই প্রপার্টির আগেরটা থেকেও ইজি। দেখা যাচ্ছে এ ইজ ডিভিজিবল বাই বি হলে এ হচ্ছে বি এর একটা গুণিতক হবে, তাহলে আমরা এ ইজ ইকালস টু কে বি লিখতে পারি। স্বাভাবিকভাবে যদি এখন আমরা উভয় পক্ষে এক্স গুণ করে দিই তাহলে দেখতে পাবো এক্স এ ইজ ইকালস টু এক্স কে বি। খুব সহজেই দেখা যাচ্ছে, যদি গুণিতক এবং গুণনীয়কের আবার সেই একই ধারণা নিয়ে আসি তাহলে এক্স এ ইজ ডিভিজিবল বাই বি, এবং আমাদের প্রুফটা এখানেই শেষ হয়ে গেল, ফর্মাল প্রুফ। এভাবেই কিন্তু ফর্মাল প্রুফ লিখতে হয়, এবং এই প্রুফগুলা যদি তুমি এভাবে লেখা প্র্যাকটিস করো একবার, তাহলে ন্যাশনাল প্রুফগুলা লেখাও কিন্তু তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে, এবং উইদাউট লস অফ জেনারেলিটি ব্যবহার করেই তুমি এই কাজটা করতে পারবা। এবার আমরা যে প্রপার্টিসটা দেখব আমাদের স্লাইডে, সেই প্রপার্টিসটা আমি বলবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর কারণ হচ্ছে এই প্রপার্টিসটা ব্যবহার করে তুমি অনেক প্রবলেম সলভ করতে পারবা এবং খুব ইজিলি। তো এই প্রপার্টিসটার পিছনে তুমি শুধু ডাবল স্টার না, আমি বলবো ট্রিপল স্টার দাও, কারণ এই প্রপার্টিসটাই হচ্ছে আমাদের বর্তমানে বেসিক ইম্পর্ট্যান্ট প্রপার্টিস, একদম মানে খুবই ইম্পর্ট্যান্ট। এতবার যেহেতু ইম্পর্ট্যান্ট বলতেছি তার মানে নিশ্চয়ই অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো প্রপার্টিসটা কি? প্রপার্টিসটা হচ্ছে এ ইজ ডিভিজিবল বাই বি এবং সি ইজ ডিভিজিবল বাই বি হলে এম এ প্লাস এন সি ইজ ডিভিজিবল বাই বি হবে। এটাই তো, যেখানে এম ও এন যে কোনো পূর্ণ সংখ্যা। এই প্রুফটা তোমরা নিজেরা করবে, এটা হচ্ছে তোমাদের কাজ থাকলো। এবং এই প্রুফটা ডাব্লু লগ উইদাউট লস অফ জেনারেলিটি ইউজ করেই করবে। আগের দুইটা প্রুফের মতো একদম সেম প্রুফ, এবং আগের দুটো প্রপার্টিস দিয়েই এই প্রুফটা খুব সুন্দরভাবেই করে ফেলা যাবে এবং খুব ইজিলি করা যাবে আমি বলবো। যদি কেউ প্রুফটা করতে পারো এবং যদি কারোর ইচ্ছা হয় তাহলে সে কমেন্ট বক্সে দিতেই পারো, আবার যদি কেউ নাও করতে পারো সেটাও সে কমেন্ট বক্সে জানাতে পারো। যাই হোক, ওভারঅল সব কিছু কমেন্ট বক্সে বলতে পারো এটা সম্পর্কে। তো চলো আরেকটা প্রপার্টিস আমরা দেখে নিই। এই প্রপার্টিসটাকে আমি বলবো ট্রিপল স্টার দিতে, কারণ এই প্রপার্টিসটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্কে খুব একটা না লাগলেও, আচ্ছা মান নির্ণয়ের অঙ্কে খুব একটা লাগে না কথাটা ঠিক না, এই প্রপার্টিসটা সব ক্ষেত্রেই লাগে, এখানে আমি বলবো 3 স্টার দাও। এই প্রপার্টিসটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টিস। এই প্রপার্টিসটা হচ্ছে এ ইজ ডিভিজিবল বাই বি হলে মডুলাস অফ বি ইজ লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ এ হবে, অথবা এ ইজ ইকুয়ালস টু 0 হবে। তো এখানে আমরা ফর্মাল প্রুফ দেখব, কারণ এই প্রুফটা আগের তুলনায় একটু কঠিন, এ কারণে আমরা এখানে ফর্মাল প্রুফ দেখব। তোমরা প্রায় প্রায় দেখতেছো যে ডিভিজিবিলিটির যতগুলো প্রুফ আমি দিলাম সবকটা প্রুফই প্রায় একই স্টাইলের কাছাকাছি। এ থেকে একটা জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে একটা প্রুফ যদি শেখা যায় মানে কোনো ম্যাথের, তাহলে ওই প্রুফের উপর বেস করেই অন্যান্য প্রুফও কিন্তু করা যায় প্যাটার্ন ম্যাচ করে। এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা টপিকস ম্যাথের।
এখন যদি তুমি প্রুফের দিকে একটু তাকাও তাহলে তুমি খুব একটা বিস্ময় জিনিস দেখতে পাবা যে মডুলাস চিহ্ন আনা হয়েছে। এখন তুমি বলবা কেন ভাইয়া মডুলাস চিহ্নের এখানে কাজ কি? দেখো একটু খেয়াল করে এখানে কিন্তু লেস দ্যান আর ইকুয়ালস টু অর্থাৎ অসমতা চিহ্নের একটা ব্যবহার চলে আসছে। আর আমরা কি জানি অসমতা চিহ্ন কিন্তু ঋণাত্মকের ক্ষেত্রে একটু ব্যতিক্রমধর্মী ধর্ম প্রদর্শন করে। তাইলে কি একটা জিনিস খেয়াল করতেছো? ডিভিজিবিলিটি কিন্তু ধনাত্মক ঋণাত্মক উভয় ক্ষেত্রেই সত্য। এই কারণে যাতে আমাদের পরম মান বা সাংখ্যিক মানটা দিয়ে ধনাত্মক মান রেখে আমরা এই প্রপার্টিসটার প্রুফ করতে পারি, এই জন্যই এই মডুলাস চিহ্নের আবির্ভাব করা হয়েছে। এর মানে হচ্ছে উইদাউট লস অফ জেনারেলিটি বা ব্যত্যয় ঘটানো ছাড়া ব্যত্যয় ঘটানো ছাড়া আমরা কোনো কিছু প্রমাণ করার জন্য অনেক কিছুই করে থাকি। এটাও তার একটা টেকনিক্স এবং ট্রিক্স। তো চলো তাহলে এবার আমরা বাকি প্রুফটুকু একটু বুঝি। এইবার দেখো এ ইজ ডিভিজিবল বাই বি হলে মডুলাস অফ এ ইজ ইকালস টু মডুলাস অফ কে ইন্টু মডুলাস অফ বি। আচ্ছা এখানে দেখো তিনটা ক্ষেত্রেই মডুলাস দেওয়া হয়েছে, মডুলাস অফ এ, মডুলাস অফ কে, মডুলাস অফ বি। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা এ, কে ও বি এই তিনটারই সাংখ্যিক মান নিয়েছি, অর্থাৎ এখানে কোনো ঋণাত্মক মান আসার চান্সই নাই। এখন দেখো কে ইজ ইকালস টু জিরো হলে এখানে যদি এখন কে এর মানটা জিরো বসাই দিই তাহলে মডুলাস অফ কে জিরো হবে। তার মানে এখন উপরের সমীকরণ থেকে আমরা খুব সহজেই বলে দিতে পারি মডুলাস অফ এ ইজ টু জিরো হবে। আবার একটা জিনিস খেয়াল করো, কে যদি একের সমান বা তার থেকে বড় হয় মানে মডুলাস অফ কে অবশ্যই একের সমান বা তার থেকে বড় হবে, ঋণাত্মক মান যেহেতু আসতে পারছে না, তাহলে মডুলাস অফ কে ইন্টু মডুলাস অফ বি ইজ টু মডুলাস অফ এ। এর মানে হচ্ছে মডুলাস অফ এ এখানে মডুলাস অফ কে কে যদি এক বসানো হয় তাহলে মডুলাস অফ এ মডুলাস অফ বি এর সমান হবে। অন্য সকল ক্ষেত্রে মডুলাস অফ এ মডুলাস অফ বি এর থেকে বড় হবে। তার মানে আমরা বলতে পারি খুব ইজিলি মডুলাস অফ বি ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ এ। এখন যদি আমরা আমাদের লাল কালার দেওয়া প্রপার্টিটা একটু খেয়াল করি তাহলে একটা জিনিস দেখবা এখানে দুইটা কেজ আসছে। প্রথম কেজে লেখা আছে মডুলাস অফ বি ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ এ। আচ্ছা এটা একটা কেজ। আরেকটা কেজে লেখা আছে এ ইজ ইকুয়ালস টু জিরো। এখন দেখো কোনো কোনো ক্ষেত্রে থিওরি অফ কন্ট্রাডিকশনের মাধ্যমে তুমি এমন কিছু পেতে পারো যাতে মডুলাস অফ বি ইজ লেস দ্যান আর ইকুয়ালস টু মডুলাস অফ এ নাও হতে পারে। আমরা কিন্তু প্রবলেম সলভের কথা বলছি, মানে একটা স্ট্র্যাটেজির কথা বলছি। থিওরি অফ কন্ট্রাডিকশন হচ্ছে বিতর্ক পদ্ধতি বা বিরোধ পদ্ধতি, অর্থাৎ দুইটা জিনিস একই সাথে দুইটা বিরোধ গুণ থাকতে পারে না এটার মাধ্যমে। যেমন ধরো প্রশ্নে কোনো একটা শর্ত দেওয়া থাকলো, ওই শর্তের সাথে তুমি যে শর্তটা গেইন করছো ওই শর্তটা সাংঘর্ষিক। এখন তার মানে হচ্ছে এটা হতে পারে না। এখন দেখা দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে এই কেসটাই চলে আসছে। এখন তার মানে তোমার মাথায় এই দুইটা কেজি রাখতে হবে। দেখা গেল অনেক ক্ষেত্রে আমরা প্রবলেম সলভ করতে যেয়ে দেখি যে আমাদের ওই আগের কেস অর্থাৎ মডুলাস অফ বি ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু মডুলাস অফ এ এই কেসটা মাথায় আছে, কিন্তু এ ইজ ইকুয়ালস টু জিরো এই কেসটা মাথায় নাই। ফলাফলটা কী দাঁড়াবে? তোমার এই এ ইজ ইকুয়ালস টু জিরো কেসটা মাথা থেকে বের হয়ে যাওয়ার কারণে তুমি একটা কেস মিস করবা এবং এই কেস মিসের কারণে তোমার হয়তো বা পুরো প্রবলেমটাই আনসলভড থেকে যাবে পরীক্ষার খাতায়। তো এটা একটু মাথায় রাখবা। এই এ ইজ ইকুয়ালস টু জিরো এই জিনিসটা কিন্তু মান নির্ণয়ের অঙ্কতেও কাজে লাগে। তার মানে বুঝতে পারতেছো এই প্রপার্টিটা অনেক ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রেখো। চলো আরেকটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি দেখি। এ ইজ ডিভিজিবল বাই বি এবং বি ইজ ডিভিজিবল বাই এ হলে মডুলাস অফ এ ইজ ইকুয়ালস টু মডুলাস অফ বি। বাই সেম কাহিনি একদম। এবং আগে যে থিওরি অফ কন্ট্রাডিকশন বিরোধ পদ্ধতি বললাম এটা দিয়ে এখানে প্রুফ করতে হবে। তাহলে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে থিওরি অফ কন্ট্রাডিকশন কী জিনিস? থিওরি অফ কন্ট্রাডিকশন হচ্ছে বিরোধ পদ্ধতি বা বিতর্ক পদ্ধতি। যেমন তোমার প্রশ্নে ধরো একটা শর্ত দেওয়া আছে, যেমন ধরো প্রশ্নে বলা হলো সে সত্যবাদী, কিন্তু তুমি যুক্তিনির্ভর পদ্ধতির মাধ্যমে খোঁজাখুঁজি করে দেখলা সে মিথ্যাবাদী। তার মানে এটাই হচ্ছে থিওরি অফ কন্ট্রাডিকশন, মানে প্রশ্নটার যে সত্য দেওয়া আছে তার সাথে তুমি যে সত্য খুঁজে পেয়েছো সেটা বিরোধ। অর্থাৎ এখানে তোমার খোঁজা শর্তটাকে তুমি ভুল ধরে নিবা। তাহলে এখন এখানে দেখো যদি বলা হয় এ ইজ ডিভিজিবল বাই বি তার মানে কি এ নিশ্চয়ই বি এর বড় অথবা সমান হবে। আবার দেখো বি ইজ ডিভিজিবল বাই এ তার মানে কি নিশ্চয়ই বি এ এর চেয়ে বড় অথবা সমান হবে। এখন দেখো এ বি এর চেয়ে বড় আবার বি এ এর চেয়ে বড় দুইটা কিন্তু একসাথে থাকতে পারে না, কিন্তু এ বি এর সমান বি এ এর সমান এই জিনিসটা একসাথে থাকতে পারে। তার মানে কি মডুলাস অফ এ ইজ টু মডুলাস অফ বি হবে। আচ্ছা এটা তার মানে আমরা প্রুফ করে ফেলছি, আমি কিন্তু মুখে মুখে বললাম। এখন তুমি ভিডিও দেখতেছো, ভিডিও টেন্টে দেখতেছো, বিষয়টা এরকম না।
তুমি এই জিনিসটা খাতায় লিখবা এবং নিজে ভালোভাবে বুঝবা। এটাই হচ্ছে এখানকার মেইন কথা। আচ্ছা, এই প্রপার্টিসটা আমি বলবো এটাকে 3 স্টার এবং পারলে 4 স্টার দাও, কারণ এই প্রপার্টিসটা আমাদের বিগত বছর 2024 সালে বিডিএমও ন্যাশনাল সেকেন্ডারি P1 ছিল এবং এই প্রপার্টিসটা দিয়েই P1 সলভ করা হবে 2024 সালের, এবং 2023 সালের সেকেন্ডারি P1ও এই প্রপার্টিসটা দিয়েই সলভ করা যায়। হয়তোবা আরও অনেক ওয়ে আছে, বাট এই প্রপার্টিসটা দিয়েই সলভ করা যায়। আমরা সেই এক্সাম্পলগুলা হয়তোবা অন্য কোনো ভিডিওতে দেখব। তার আগে এই প্রপার্টিসটা একটু খেয়াল করো। আর এর আগে যে ডাব্লু লগ উইদাউট লস অফ জেনারেলিটি এবং থিওরি অফ কন্ট্রাডিকশন, এই দুইটা পদ্ধতিকে একটু মাথায় রাখো, কারণ এগুলো হচ্ছে প্রমাণের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর ক্লাসটা দেখে বুঝতে পারতেছো এটা প্রমাণ বেসড ক্লাস হচ্ছে, প্রুফ বেসড ক্লাস। কারণ যদি তুমি প্রুফ বেসডে ভালো হয়ে যাও তাহলে কিন্তু তোমার মান নির্ণয়ের অঙ্ক কোনো বিষয় হবে না। চল আরেকটা প্রপার্টিস দেখি আমরা। এই প্রপার্টিসটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং এই প্রপার্টিসটাও 3 স্টার দেওয়ার মতো। আচ্ছা, এতক্ষণ ধরে যা বললাম যে প্রত্যেকটা প্রপার্টিসই বলতেছি 3 স্টার দেওয়ার মতো, আসলে হ্যাঁ, এই প্রপার্টিসগুলো দিয়ে প্রুফ অনেক ইজিলি করা যায় এবং অনেক সুন্দর প্রুফ করা যায়। তো এই প্রপার্টিসটা দেখি, যদি এসি ইজ ডিভিজিবল বাই বি হয় তাহলে এ ইজ ডিভিজিবল বাই বি হবে, অথবা সি ইজ ডিভিজিবল বাই বি হবে, অথবা এ ইজ ডিভিজিবল বাই বি এবং সি ইজ ডিভিজিবল বাই বি, দুটাই হবে। এখন আসো, এই প্রপার্টিসটা দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো এখানেও সেই আবার কেজিংয়ের কথাই চলে আসছে। হ্যাঁ, এই কেজিংয়ের কথা আসার মানেই হচ্ছে তুমি এই প্রপার্টিসটা দিয়ে থিওরি অফ কন্ট্রাডিকশান ইউজ করে প্রুফ করতে পারবে। যেমন ধরো, তুমি কোনো একটা কোয়েশন সলভ করতে গেলে সেখানে এই প্রপার্টিসটাই আছে। এখানে ধরো সেই কোয়েশন সলভ করার পরে কোয়েশনের শর্তানুযায়ী এ ইজ নট ডিভিজিবল বাই বি, তার মানে তুমি হচ্ছে এখানে একটা থিওরি অফ কন্ট্রাডিকশন দিয়ে খুব সহজে বলে দিতে পারবা সি ইজ ডিভিজিবল বাই বি। বিষয়টা এরকম, অনেক ইজি। অনেক সময় দেখবা এই কোয়েশনে এই যে বিভাজ্যতা চিহ্নের মাঝখানে একদম আড়াআড়িভাবে একটা ট্যালি চিহ্ন কাটার মতো দাগ দিয়ে কাটা থাকবে, ওটা থাকলে বুঝবা যে ইজ নট ডিভিজিবল, এই জিনিসটা বোঝাচ্ছে। এটা একটু খেয়াল রাখবা সবাই। আচ্ছা চলো তাহলে আমরা আরও একটা প্রপার্টিস দেখে নিই। যদি এ ইজ ইকলস টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ডট ডট ইন্টু কে। আচ্ছা, এবার আবার কেউ ইংরেজির ABCD পড়তে বসো না, মানে ভাইবো না যে BCDE, আচ্ছা কে এর আগে পর্যন্ত যে কয়টা অ্যালফাবেট আছে মাঝখানে তার আছে, না না, এটা আমরা বোঝাচ্ছি যে এর একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, মানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, এরকম বোঝাচ্ছি। আচ্ছা, প্রাইম ফ্যাক্টরাইজেশন না, মানে জাস্ট একটা ফ্যাক্টরাইজেশন, মানে উৎপাদকের বিশ্লেষণ। এখন আসো, মানে এখানে কিন্তু ইংলিশ বর্ণের অর্ডারটা বিষয় না, একটু মাথায় রাখো এটা। মানে লেখাটা আর কি ওরকমভাবে লেখা হয়েছে, বাট এটা এরকম না। এটা হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ বোঝানো হচ্ছে। এখন আসো, যদি এমন হয় যে বি ইজ ডিভিজিবল বাই এক্স, মানে এক্স যে কোনো একটা সংখ্যা যেটা দ্বারা বি নিঃশেষে বিভাজ্য, সি নিঃশেষে বিভাজ্য, ডি নিঃশেষে বিভাজ্য, মানে প্রত্যেকটা উৎপাদক নিঃশেষে বিভাজ্য ওই সংখ্যাটা দ্বারা। আমি মৌলিক উৎপাদক কথাটা নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে মৌলিক উৎপাদক যদি হতো তাহলে সবকটা সংখ্যা কিন্তু এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে পারতো না, কারণ সহমৌলিক সংখ্যাও পাওয়া যেত। এই কারণে মৌলিক কথাটা আমি উঠাই নিয়েছি, এটা একটু খেয়াল রাখবা। এখন এমন একটা সংখ্যা ধরো এক্স আছে যেটা দ্বারা BCD, মানে এই যতগুলা উৎপাদক আছে, নট মৌলিক উৎপাদক, উৎপাদক যতগুলো উৎপাদক আছে সবগুলোই বিভাজ্য। এটার মানে হচ্ছে এই এক্স সংখ্যাটি দ্বারা পুরোপুরি বিভাজ্য। এই ডাবল চিহ্ন দ্বারা আবার কেউ প্যারালেল লাইন ভেবো না জ্যামিতির, মানে সমান্তরাল সরল রেখা, এটা ভেবো না। এটা হচ্ছে ফুললি ডিভিজিবল, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো এ ইজ ফুলি ডিভিজিবল বাই এক্স, এ ইজ ফুললি ডিভিজিবল বাই এক্স। আপাত দৃষ্টিতে দেখে তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এই জিনিসটার এত কি গুরুত্ব আছে, আচ্ছা এটা কি গুরুত্ব দেয়া ঠিক। আমিও আগে এই জিনিসটার এতটা গুরুত্ব বুঝতাম না, কিন্তু 2023 সালের সেকেন্ডারির প্রবলেম 1 সলভ করতে যেয়ে আমি, মানে জাস্ট অন্য একভাবে ট্রাই করতে যেয়ে আমি দেখলাম এই জিনিসটা দিয়েই প্রবলেম 1 খুবই ইজিলিভাবে সলভ করা যায়। অর্থাৎ এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মানে দেখো, প্রত্যেকটা জিনিস ম্যাথের প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট, কোনো জিনিসই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটারও ইম্পর্ট্যান্ট, এই জিনিসটারও গুরুত্ব আছে, এটা আমরা জানি না, কিন্তু প্রবলেম সলভ করতে যেয়েই শিখেছি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট। হয়তোবা এখন তুমি তার গুরুত্বটা দেখতে পাচ্ছ না, কিন্তু পরবর্তীতে তার গুরুত্বটা তুমি দেখতে পাবে। আর একটা প্রবলেম কখনো একভাবে সলভ করা যায় না, অসংখ্য ওয়েতে সলভ করার ওয়ে থাকে। তো এই জন্যই বলছি
যা বললাম এতক্ষণের আগের ক্লাসে, মানে ক্লাসের আগের অংশটুকুতে আর এইটুকুতে, সবকটাই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এবং এইগুলা একটু কষ্ট করে তোমাকে মাথায় রাখতে হবে। এতক্ষণের এই ক্লাসে আমরা বিভাজ্যতার প্রপার্টিস, বিভাজ্যতা কী, বিভাজ্যতা কাকে বলে, এই জিনিসগুলা ক্লিয়ার করার ট্রাই করলাম। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। হয়তোবা এর পরের ক্লাসে আমরা বিভাজ্যতা দিয়ে কিছু এক্সাম্পল দেখব, কিভাবে প্রবলেম সলভ করা যায়, কিভাবে প্রবলেম অ্যাপ্রোচ করা যায়, বিভাজ্যতার সাথে আরও কী কী জিনিস নাম্বার থিওরির বা কী কী টপিকস নিয়ে এসে কোনো একটা প্রবলেম, খুব কঠিন প্রবলেমকে খুব সহজে সলভ করা যায়, এই জিনিসগুলো হয়তো আমরা খেয়াল করব। তো আজকের ক্লাস এটুকুই। আজকের ক্লাসে আমাদের মেইন টপিকসই ছিল বিভাজ্যতা এবং এর প্রপার্টিস। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, এবং যদি কেউ ক্লাসটা একবারে না বুঝে থাকো তাহলে আমি তাকে অনুরোধ করব ক্লাসটা টেনে না দেখে ক্লাসটা একটু ধীরে ধীরে পজ করে করে দেখতে, জিনিসটা খাতায় লিখতে, বুঝে বুঝে নিয়ে পড়তে। তাহলে কিন্তু ক্লাসটা তোমাকে বিভাজ্যতার এই সূত্রগুলো বুঝতে হেল্প করবে। আর তুমি যদি একবার এই বিভাজ্যতার সূত্রগুলো বুঝে ফেলতে পারো তাহলেই কিন্তু তুমি প্রবলেম সলভিংয়ে যেয়ে খুব সহজেই জিনিসগুলো ক্যাচ করতে পারবে। যদি কেউ ক্লাসের কোনো পার্ট বা কোনো অংশ বুঝতে না পারো তাহলে আমি তাকে রিকোয়েস্ট করব এই জিনিসটা না টেনে ক্লাসটা 4 থেকে 5 বার দেখার। তাহলে কি হবে, মানুষের ব্রেন কিন্তু একসাথে সব জিনিস ক্যাচ করতে পারে না, কিন্তু একটু যদি তাকে টাইম দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে বুঝতে শুরু করে এবং জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। আর যদি তুমি আজকে যা দেখলাম বা আমি যা আলোচনা করার চেষ্টা করলাম, যদি তুমি এই জিনিসগুলা ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, অ্যাকাডেমিক্স ম্যাথমেটিক্স যেটা আছে আর অলিম্পিয়াড ম্যাথমেটিক্স দুটাই তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় বিভাজ্যতা এবং তার প্রপার্টিসগুলো, আমরা এগুলো দেখলাম এবং কমপ্লিট করেছি। আশা করি ক্লাসটা সবাই ভালো লেগেছে। ক্লাসটা ওভারঅল কেমন ছিল, কেমন হয়েছে সেটা তোমরা ক্লাসের কমেন্ট বক্সে কাইন্ডলি একটু জানিয়ে দিও। যদি ক্লাসটা আরও ভালো করার কোনো ওয়ে থাকতো বা আরও ভালোভাবে আমি করতে পারতাম তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে পরের ক্লাসে আমরা বিভাজ্যতা সম্পর্কিত কিছু প্রবলেম দেখব এবং কিভাবে বিভাজ্যতার সাথে নাম্বার থিওরির অন্য টপিকসগুলোকে অ্যাড করে ওই প্রবলেম, অনেক কঠিন প্রবলেমকেও অনেক সহজভাবে সলভ করে ফেলা যায়, সেটাও আমরা দেখব পরের ক্লাসে। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো এই আশা রাখি, আর লার্ন উইথ হমিসকে ফলো করতে থাকো। কেননা আমরা এই ইউটিউব চ্যানেল থেকেই চেষ্টা করব অলিম্পিয়াড এবং অ্যাকাডেমিক্স দুটাকেই একসাথে প্রোভাইড করতে তোমাদের কাছে, যাতে তোমাদের শিক্ষার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও, এবং এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো, লার্ন উইথ হোমিসকে ফলো করতে থাকো, সাপোর্ট করতে থাকো, আমাদেরকে সাপোর্ট করতে থাকো, এটাই আশা রাখি। আর আমাদের জন্য দোয়া রেখো। সবশেষে সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।